নমস্কার বন্ধুরা। বাঙালি হয়ে শান্তিনিকেতনে বেড়াতে যায়নি এমন বাঙালি খুব কমই আছে। শান্তিনিকেতনের প্রধান আকর্ষণ হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্থাপিত শান্তিনিকেতন আশ্রম তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আমি আজকের ভিডিওতে শান্তিনিকেতন আশ্রমের বিশেষ কিছু ভবন সম্পর্কে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। প্রথমেই আমরা দেখে নেব দ্বিজবিরাম। দ্বিজবিরামের সাথে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাম যুক্ত। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর একধারে গণিতজ্ঞ এবং দার্শনিক ছিলেন। তার আরেকটি বিশেষ পরিচয় ছিল, তিনি ছিলেন অতিমাত্রায় পশু এবং পাখি প্রেমী। হরিণ, কাঠবিড়ালি, ইঁদুর, কাক সহ বিভিন্ন পশু পাখিরা তার কাছে অনায়াসেই নির্ভয়ে আশ্রয় নিত। আপন ভোলা দার্শনিক এই মানুষটির মধ্যে কবিত্ব শক্তিও অটুট ছিল, তবে তিনি নিজের কবিতাকে বাণিজ্যিকভাবে প্রকাশ করতে খুব একটা আগ্রহী ছিলেন না। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত নিচু বাংলার বাড়িটিকেই পরবর্তীকালে নাম দেওয়া হয় দ্বিজবিরাম। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ৫ পুত্র। তাদের মধ্যে প্রথম হলেন দীপেন্দ্রনাথ ঠাকুর। দীপেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে দীর্ঘদিন অবস্থান করেছেন। তার মৃত্যুর পর তার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য তৈরি করা হয়েছে দীপেন্দ্র স্মৃতিসৌধ। এই দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, যাকে বলা হয় রবীন্দ্র গানের ভাণ্ডারী। শান্তিনিকেতনে তিনি দীনুবাবু বা দীনু ঠাকুর নামে পরিচিত। পর্যটকরা দ্বিজবিরামের আশপাশে খুব একটা বেশি আসেন না বলে এই দিকটা ফাঁকাই থাকে। প্রকৃতিকে এই কারণে আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি। দ্বিজবিরাম থেকে ডান দিকে অর্থাৎ উত্তর মুখে হাঁটলে আমরা পৌঁছে যাব হিন্দি ভবনে। দুপাশে দেবদারু গাছের সারি, মাঝখানে দাঁড়িয়ে আছে হিন্দি ভবন। হিন্দি ভবন থেকে বেরিয়ে পৌঁছে গেলাম দেহলি বাড়িতে। মূল শান্তিনিকেতন আশ্রমের বাইরের দিকের বাড়ি ছিল এই দেহলি। বর্তমানে এখানে শান্তিনিকেতনের পাঠশালা স্থাপিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর নাম অনুসারে এই পাঠশালার নামকরণ করা হয়েছে মৃণালিনী আনন্দ পাঠশালা। উন্মুক্ত প্রকৃতির মাঝখানে, আকাশের নিচে, গাছপালার তলে এখানে পঠন পাঠন হয়। এবার দেখে নেওয়া যাক শান্তিনিকেতনের ৩ পাহাড়। শান্তিনিকেতন আশ্রমের মধ্যে এই স্থানটির উচ্চতা সবথেকে বেশি ছিল। এখানে দাঁড়ালে চারিপাশের অনেকটা দূর পর্যন্ত দেখা যেত। এই জন্য এখানটার নাম হয়েছে পাহাড়। এখন সেখানে বটগাছ তার ডালপালা বিস্তার করে রয়েছে। সেখানে এখন সবসময় একটা ছায়া সুশীতল অবস্থা বিরাজ করে। ৩ পাহাড় ছেড়ে একটু এগিয়ে গিয়ে
পুরনো পৌষ মেলা প্রাঙ্গণের পাশ দিয়ে সামনের দিকে সোজা হেঁটে গেলেই পড়বে ছাতিমতলা এবং মন্দির। আগেই পড়বে মন্দির অর্থাৎ কাচঘর, প্রতি বুধবার যেখানে উপাসনা করা হয়। শান্তিনিকেতন যেহেতু ব্রাহ্ম শিক্ষা প্রতিষ্ঠান, সেই জন্য প্রথম থেকে এখানে কোনো রকমভাবেই মূর্তি পুজোর প্রচলন নেই। তবে ব্রাহ্ম রীতি মেনে এই মন্দিরে বুধবার এবং বছরের বিশেষ বিশেষ দিনে স্তব পাঠ এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে উপাসনা করা হয়। উপাসনা গৃহ অর্থাৎ মন্দিরের পাশেই রয়েছে শান্তিনিকেতন বাড়িটি। এটি শান্তিনিকেতনের সবথেকে পুরনো বাড়ি। এই বাড়ির নাম থেকে সমগ্র আশ্রমটির নাম হয় শান্তিনিকেতন। শান্তিনিকেতন কক্ষের পাশেই রয়েছে ছাতিমতলা, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ দীক্ষা নেন। ছাতিম গাছের তলায় এইখানেই দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়ে মহর্ষি হন। এটি শান্তিনিকেতনের নাট্যঘর, অর্থাৎ এখানকার মঞ্চে বিভিন্ন রকমের নাটক অনুষ্ঠিত হয়। এই নাট্যঘরের সামনের মোরাম বিছানো সুন্দর রাস্তা আমাদের মনকে আকর্ষণ করবেই। এবার আমরা দেখে নেব সঙ্গীত ভবন এবং কলা ভবনের কিছুটা দৃশ্য। এখন যেহেতু সেখানে যাবার কোনো অধিকার নেই, সেই জন্য দূর থেকে ভিডিওটি তোলা হয়েছে। যাই হোক বন্ধুরা, শান্তিনিকেতনের বিভিন্ন ভবন নিয়ে ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ নমস্কার।